থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন, এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। উজানের জীবনে বলু তো এলো। এবার বলু তাকে কোন পথের দিকে নিয়ে যাবে? উজান কি সেই পথের দিকে গেলে আদৌ হদিশ পাবে সেই ভানুমতির, যে কিনা বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে তার আগমনের? লেখক শিবাঙ্গনের কলমে জন্মান্ধ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখন। তার আগে আরেকটি বিশেষ কথা বলে রাখা দরকার। আজকের গল্পে একটি অল্টারনেটিভ এন্ডিং রয়েছে, অর্থাৎ গল্প শেষ হওয়ার পরেও গল্প কিন্তু শেষ হবে না। আপনাকে অপেক্ষা করতে হবে গল্পের সমস্ত ক্রেডিট শোনার জন্য। তারপরে অর্থাৎ পোস্ট ক্রেডিটে আপনি পাবেন একটি অল্টারনেটিভ এন্ডিং, যা আপনাকে মুগ্ধ করবে সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, জন্মান্ধ দ্বিতীয় পর্ব। ভানুমতি, ভানুমতি, তুমি কোথায়? সময়ের সেই অন্ধকারময় গহ্বরে, যেখানে আপনি চক্রান্ত করে আমায় নিয়ে এসেছেন মন্ত্রীমশাই সুরসেন। আমি আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওই বুড়ো রাজা তোমার শাস্তি মার্জনা করে দেবেন। বুঝতে পারেননি? মিথ্যে কথা বলবেন না মহামন্ত্রী, এসবই আপনার রচিত চক্রান্ত। আপনি এর সবটা অক্ষরে অক্ষরে জানতেন। বিশ্বাস করো ভানুমতি, এরকমটা হবে আমি জানতাম না। আমি কিছুতেই অনুধাবন করতে পারিনি রাজার এই শয়তানি। কেন আপনি জানতেন না? আপনি জানতেন না রাজা প্রতাপ মল্লের উগ্র কামতাড়নার কথা? সেই দিন আপনি হয়তো মৃত্যুদণ্ড হওয়া থেকে বাঁচিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু ওনার শারীরিক অত্যাচার, ওনার উদগ্র কামের আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি মন্ত্রীমশাই। আর যেদিন উনি তৃপ্ত হতে পারেন না, সেদিন আমার কপালে জোটে নির্মম বেত্রাঘাত। কিন্তু আমি কি অপরাধ করেছি বলতে পারেন? আমি কি অপরাধ করেছি? এর জবাব আপনাকে আমাকে দিতেই হবে মহামন্ত্রী সুরসেন, এর জবাব আপনাকে আমাকে দিতেই হবে। ঠিক তখনই একটা ভারী পায়ের শব্দ এগিয়ে আসতে শুনতে পাওয়া যায় সেই অন্ধকূপের দিকে। রাজন আসছেন কারাগারে, যেমন রোজ আসেন পাটরানী সৌদামিনী ঘুমিয়ে যাবার পর। শঙ্কিত মহামন্ত্রী কারাগারের একটা গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে যান। আর তখনও মাটিতে পড়ে ভানুমতি। ও জানে আর ওর কথা কেউ শুনবে না। ওর চোখ থেকে জলের ধারা বয়ে চলে কারাগারের পাথরের খাঁজ বরাবর। ডিনার করে আজ শুয়ে পড়েছিল রচনা। হঠাৎ ফোনটা বেজে উঠতেই উঠে বসে। প্রতিদিন রাত 10টা নাগাদ উজান ফোন করে, আজ করেনি। রচনা নিজের মনে মনে উত্তর তৈরি করে নিয়েছিল, হয়তো বলুকে নিয়ে গেছে, ওকে নিয়েই হয়তো ব্যস্ত হয়ে আছে, তাই ওকে ফোন করতে পারেনি। যাই হোক, ফোনটা হাতে টেনে নেয় রচনা। হ্যালো, হ্যাঁ বল জান। কিরে, ঘুমিয়ে পড়েছিস? না না, আমি তো গালে হাত দিয়ে বসে আছি না, কখন তুই ফোন করবি সেই আশায় তুমি জেগে বসে রয়েছি। ও আচ্ছা, তাই বুঝি। হাট পাগল, আমার এক ঘুম হয়ে গেছে কখন। তো তুই হঠাৎ এত রাতে ফোন করেছিস কেন? আর সেই ওই কি জানি, হ্যাঁ অন্ধ ছেলেটা কি করছে? ওই তো ঘুমোচ্ছে, না জেগেই আছে হয়তো, ঠিক জানি না রে। মানে কি বলছিস কি তুই? ও ও তো তোর সাথেই আছে নাকি? না রে রচনা, ও আমার সাথে নেই। আমার খুব ভয় করছে রে, বিশ্বাস কর, আমার খুব ভয় করছে। এই কি 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 বলছিস নাকি তুই? হ্যাঁ কি হয়েছে তোর? তুই তুই ঠিক আছিস তো?
আমার খুব ভয় করছে রে রচনা। বলু সাধারণ কেউ নয়, ওর ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা আছে, বিশ্বাস কর। কি বলছিস তুই? কি হয়েছে? ও কি তোর কোনো ক্ষতি করেছে? প্লিজ প্লিজ তুই আমাকে ভালো করে বল। না না, কোনো ক্ষতি করেনি। তবে তুই শোন, আমি বলছি। আজ বিকেলে সুমিত বেরিয়ে গিয়েছিল রোহিতের সাথে শপিংয়ে যাবে বলে, তোর সেটা মনে আছে? হ্যাঁ আছে, আছে তো, কিন্তু তাতে কি? সুমি ওর আর রোহিতের কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে, তুই দেখেছিস? না রে, আমার তো দেখা হয়নি আসলে। এখনই দেখ দেখ, প্রতিটা ছবিতে ওর পেছনে বলু রয়েছে, অথচ তখন তো ও আমার সাথে ছিল। তাহলে ও সুমির ছবিতে কি করে গেল? কি বলছিস বলতো তুই? বলে একসাথে দু জায়গায় কি করে থাকতে পারে? ইট ইজ নট পসিবল ইয়ার। হ্যাঁ রে, আমি সকালেও সেটা খেয়াল করেছি। আমার সাথে বাস স্ট্যান্ডে দেখা হওয়ার সাথে সাথেই ও সুমির সাথে স্টুডিওতে ছিল। আমি কিছু বুঝতে পারছি না রে। তোর কোথাও ভুল হচ্ছে না তো উজান? দেখ, হয়তো একই রকম দেখতে দুজন। না রে, আমি নিশ্চিত। আচ্ছা, যদি তাই হতো তাহলে ওই বাস স্ট্যান্ডের ছেলেটা কি করে জানতো স্টুডিওতে কি হয়েছে? যাই হোক, এখন ও কোথায় আছে? এই তো আমার ফ্ল্যাটে ঘুমোচ্ছে। বলু, আমাকে ডাকলে দিদি? বলু, তুই এখানে? তুমি তো আমার নাম ধরে ডাকলে, তাই তো আমি এলাম। বলু, তুই এখানে কি করে এলি? হ্যাঁ, তুই তো উজানের ফ্ল্যাটে। কি হয়েছে রচনা? তুই কার সাথে কথা বলছিস? তুই কে বলু? তুই কার সাথে কথা বলছিস রচনা? বলু তো এখানে আমার কাছে। রচনা দি, তুমি উজানদাকে বলে দাও। উজানদা মিছিমিছি চিন্তা করছে, ওকে বলো তুমি ঠিক আছো। প্লিজ রচনা, আমার কথার উত্তর দে। বলু কি তোর কাছে? এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ উজান, বলছি বলু, বলু আমার আমার এখানে আছে। তুই ফোনটা রাখ। হ্যাঁ, ভালো থাকিস। ফোনটা কেটে দেয় রচনা। উজান সম্পূর্ণ অন্ধকারে। ওর চারপাশে কি হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। যন্ত্রণায় ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম। উজান চিৎকার করে ওঠে, বলু! হ্যাঁ গো দাদা, বলো, আমায় ডাকলে? টেবিলের ওপর থেকে মাথাটা কোনো মতে তুলে উজান দেখে বলু ওর পাশে এসে দাঁড়িয়েছে। বলু, এটা তুই কি করছিস বলু? কেন এরকম করছিস? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার সাথে এই অদ্ভুত ব্যবহার করছিস? না না উজানদা, তুমি আমার সাথে যা করেছো সে কথা আমি ভুলে গেছি, তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভানুমতি ভোলেনি। আমি কিছু জানি না রে, কে এই ভানুমতি? সময়ের প্রবাহ স্রোতে তুমি ওকে ভুলে গেছো উজানদা, কিন্তু ও তোমায় ভুলেনি। আজ ওর চোখের জল বয়ে চলেছে, পাহাড়ের পাথরের খাঁজ বরাবর নিচে নেমে গিয়ে তা মিশছে বাঘমতির স্রোতে। বাঘমতি? হ্যাঁ উজানদা, বাঘমতি। তুমি আর রচনা দিয়ে প্রস্তুত হও, আমাদের যেতে হবে। বাঘমতির কান্না গোছাতে তোমাদের যেতেই হবে, নাহলে ভানুমতির প্রতিশোধ স্প্রিয়া তোমাদের সবাইকে শেষ করে দেবে। আর এটাই যে স্বয়ং পশুপতিনাথের নির্দেশ গো, এর অন্যথা কেউ করতে পারবে না। এ তুই কি বলছিস রে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাঘমতি, পশুপতিনাথ, ভানুমতি, এরা কারা? আমি তো এদের কাউকেই চিনি না। এদের নাম পর্যন্ত আমি কোনোদিন শুনিনি। না উজানদা, তুমি এদের সকলকেই চেনো, কিন্তু সময়ের বিভিন্ন পরতে পরতে এদের স্মৃতিগুলো তোমার তোমার মাথা থেকে হারিয়ে গেছে। আচ্ছা, মানলাম, যদি তোর কথা সত্যিই হয় তবে যাক না। যে স্মৃতি হারিয়ে গেছে সেই স্মৃতিকে ফিরিয়ে এনে কি লাভ? সেটা হতে পারে আমার অতীত জীবন, আর না হলে আমার আগের কোনো পূর্বজন্মের কথা। এই জন্মে তো আমি উজান সেন, সুখে আছি, ভালো আছি। আর ভানুমতি, তার কি হবে উজানদা? কে এই ভানুমতি? আমি এই নামের কাউকে চিনি না। শোন, তোর কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। বুঝতে তোমার ভুল হচ্ছে উজানদা। যাক, এটাই তোমার প্রকৃতি। তুমি সেদিনও ভানুমতিকে বুঝতে না পেরে আমাকে ভুল বুঝেছিলে। আমি তোকে ভুল বুঝেছিলাম? হ্যাঁ বুঝেছিলে, কিন্তু তুমি অত ভেবো না।
আমি রচনাদিকে যা বোঝানো বুঝিয়ে দিয়েছি। রচনাদি তোমাকে বলে দেবে, তুমি আর সেটা অস্বীকার করে বসো না, এটাই যে অনুরোধ। বলুর মুখে রচনার নামটা শুনে চমকে উঠে উজান। রচনা তো বলেছিল বলু ওর ঘরে, আর এখানে বলুও বলছে ও নাকি রচনাকে সব বুঝিয়ে বলে দিয়েছে। কি করে এটা হতে পারে? রচনা ঠিক আছে তো? তাহলে ওর কোনো বিপদ হয়নি তো? উজান দেখতে পায় বলু গিয়ে দাঁড়ায় ওর ফ্ল্যাটের পূর্ব দিকের জানলায়। সামনে দেখতে পাওয়া যাচ্ছে পতিত পাবনী গঙ্গা বয়ে চলেছে নিজের ছন্দে। দেখো উজানদা, মা গঙ্গা কেমন বয়ে চলেছে নিজের ছন্দে। কাউকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নন তিনি। এই পুণ্য ধারায় যেমন মহাযোগী এসে অবগাহন করে তার অন্তরকে পবিত্র করে তুলছেন, তেমনি মহাঘোর পাতক পাপীও নিজের পাপের কলুষতা ধুয়ে ফেলছে। কিন্তু মা গঙ্গা, উনি নির্বিকার, শতপ্রবাহমান। যোগী, পাপী, জ্ঞানী, অজ্ঞানী কারো কোনো প্রভাব মা গঙ্গার উপর পড়তে পারে না। ঠিক তেমনই আমাদের বাগমতী, ভগবান পশুপতিনাথের চরণ স্পর্শ করে সে বয়ে চলেছে নিজের ছন্দে যুগ যুগ ধরে। আর তার পতিত পাবনী জলধারায় যুগ যুগ ধরে জীবিত রেখে চলেছেন আমাদের মতন নরাধমদের। আমাদের পৃথিবীতে আসার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত যে আমাদের মুক্তি নেই উজানদা। উজান অবাক চোখে দেখতে থাকে বলুর দিকে। ও কি বলছে? আর ও কি তবে দেখতে পাচ্ছে গঙ্গার জলের ধারা? ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে পড়ে উজান বুঝতে পারে না। কিন্তু একটা ব্যাপার ও কিছুতেই বুঝতে পারছে না, এ কোন ভানুমতির কথা বলছে বারবার বলু। তারপর থেকে আরও প্রায় 1 মাস অতিক্রান্ত। এক সন্ধ্যার অন্ধকারে মহামন্ত্রী সুরসেন ধীর পায়ে নেমে আসেন সেই অন্ধকূপ কারাগারে, যেখানে বন্দী হয়ে পড়ে রয়েছে ভানুমতি। তাকে মুক্ত করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সুরসেনের। রাজা ধীরাজ প্রতাপ মল্ল কিছুতেই অনুমতি দেননি বন্দিনীকে মুক্তি দিতে। নিজের মনে মনে অপরাধ বোধে সংকুচিত হয়ে আবার এই রকমই এক অন্ধকার সন্ধ্যায় ভানুমতির সাথে দেখা করতে আসেন মহামন্ত্রী সুরসেন। কেমন আছো ভানুমতি? ভালো আছি, আমি খুব ভালো আছি। আচ্ছা মহামন্ত্রী, আমাকে একটা কথা বলবেন? কি কথা বলো? আচ্ছা, এখনো রোজ সূর্য ওঠে আর ওই বাগমতী দিয়ে এখনো জল বয়ে যায়? সুরসেন নিশ্চুপে দাঁড়িয়ে। উনি জানেন ভানুমতি প্রায় 6 মাস এই অন্ধকূপে বন্দী। ও জানি না এই 6 মাসে বাইরের জগতের কোনো হদিশ। আর আর ওই বাতাস, আজব বাতাস বয়। আমাকে ক্ষমা করে দাও ভানুমতি। বিশ্বাস করো, আমি জানতাম ওনার এই লোলুপ কামনার প্রবৃত্তির কথা। তাই আমি সংযুক্তার পরিবর্তে তোমাকে বন্দি করে নিয়ে আসি, যাতে তুমি তোমার মোহিনী মায়ার আবেদনে রাজনকে বশ করতে পারো, যে কাজ সংযুক্তা পারত না। তাই আমি তোমাকে এখানে নিয়ে আসি। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি মহামন্ত্রী সুরসেন, তবে আমি কেন শাস্তি পাবো? আরে প্রতি রাতের পাশবিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আপনি আপনার মেয়ে সংযুক্তাকে বাঁচানোর জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছেন ওই কামলোলুপ পশুটার হাতে। প্রতি রাতে এসে ছিঁড়ে খুবলে খাচ্ছে আমার এই শরীরটাকে। আর কয়েকটা দিন আমাকে সুযোগ দাও ভানুমতি, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব এই কালকুটুরি থেকে। এটা আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তো মুক্তি চাই না মহামন্ত্রী সুরসেন। আমি তো এখন এই বন্দি দশাই চাই। আপনি আপনি আমাকে চিরতরে এই বন্দি দশা দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ,
মানে এ কি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি চাই বন্দি দশা, কিন্তু রাজরানী হিসেবে আমি চাই স্বীকৃতি। কারণ আর কেউ জানুক বা না জানুক, আমি জানি তোমার চক্রান্তের কথা। মানে কি বলতে চাইছো তুমি? আমি তো শুধু সংযুক্তাকে রক্ষা করার জন্য। ও নিজের অজান্তেই বাগমতীর জলে স্নান করতে নামে সেই দিন ভোরে। আচ্ছা তুমি বলো, এই সামান্য পাপে কারোর মৃত্যুদণ্ড হয় কি? আমি তো তাই ওকে সরিয়ে ওর জায়গায় তোমাকে বন্দি করে নিয়ে আসার ব্যবস্থা করি। তুমি গোটা সৃষ্টিকে ভুল বোঝাতে পারলেও আমাকে পারবে না মহামন্ত্রী সুরসেন। আমি জানি তোমার আসল চক্রান্তের কথা। চক্রান্ত? আমার? এইসব কি বলছো তুমি ভানুমতি? আমি কি তোমাকে এখানে বন্দি করে এনে থেকে তোমার সমস্ত চাহিদা পূরণ করিনি? 100 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দিইনি? হো হো করে হেসে ওঠে ভানুমতি। হ্যাঁ, তুমি তো দিয়েছো, ঠিকই বলেছো, তুমি দিয়েছো, কিন্তু তোমার লক্ষ্য যে আরো অনেক বড়, তাকে আমি জানি না ভেবেছো? এসব কি বলছো তুমি? আমি তো তুমি তো কি মহামন্ত্রী সুরসেন? তোমার আসল লক্ষ্য তো এই দেশের ওপর অধিকার স্থাপন, তাকে আমি জানি না ভেবেছ? রাজা প্রতাপ মল্লের দুর্বলতা যে নারী সঙ্গ, তা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি চাও রাজাকে প্রজাদের মনে রাজনের প্রতি অশ্রদ্ধা জাগিয়ে তুলে ওনাকে সিংহাসনচ্যুত করে সেখানে নিজেকে বসাতে। বলো বলো, আমি কি ভুল বলেছি? এসব মিথ্যা, এসব তোমার ভ্রান্ত ধারণা ভানুমতি। আমি এই সব কিছু করেছি আমার কন্যা সংযুক্তাকে রক্ষা করার জন্য। শোনো মহামন্ত্রী সুরসেন, আমাদের লোকে গণিকা বলে, আমাদের কাছে সব খবর থাকে। তুমি আমাকে মিথ্যা বোঝাতে এসো না। বহু সম্ভ্রান্ত পুরুষ তাদের সর্বস্ব ত্যাগ করে যায় আমাদের শয্যাসঙ্গী হওয়ার জন্য। আকুল হয়ে অপেক্ষায় থাকে তারা। সেই আমাকে তুমি ভুল বোঝাতে এসেছো? তুমি পেশায় গণিকা? তবে যে প্রহরী বলেছিল ওরা তোমার স্বামীকে হত্যা করেছিল তোমাকে ধরে আনার সময়? স্বামী? রাতে সবাই আমাদের স্বামী, কিন্তু রাত পোহালে কেউ আমাদের চেনে না। এতক্ষণে আমার একটা দ্বন্দ্ব পরিষ্কার হলো। তুমি কেন এই 6 মাসে একবারেও তোমার স্বামীর মৃত্যুর জন্য শোক করনি? ওই ভদ্রলোকের সাথে তোমার কোনো সম্পর্ক আদৌ ছিলই না, কি তাই তো? না, ছিল না। আমি আমার পেশায় মানুষের থেকে অর্থের বিনিময়ে শরীর বিক্রি করি, কিন্তু তোমার মতো স্বার্থের জন্য রাজতন্ত্রের লোভে রাজার পিঠে ছুরি মারি না মহামন্ত্রী সুরসেন। এসব কি বলছো তুমি ভানুমতি? ঠিকই বলেছি। আর এবার তোমাকেও পূরণ করতে হবে আমার চাহিদা, না হলে তোমার চক্রান্তের কথা আমি মহারাজকে জানিয়ে দিতে বাধ্য হব। হঠাৎ চিৎকার করে মন্ত্রী সুরসেন। তবে তুমি কি চাও বলো, কিন্তু কথা দিতে হবে তুমি আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসবে না। অনেক দেরি হয়ে গেছে মহামন্ত্রী। আমি এখন একটাই জিনিস চাই, সেটা হলো স্বীকৃতি। আমি এই দেশের পাটরানী হতে চাই। আর হ্যাঁ, তোমাকে একটা ব্যাপার জানিয়ে রাখি, প্রায় 6 মাস যাবতেই অন্ধকুটুরিতে বন্দী হয়ে পড়ে আছি আমি। সে কি বৃথা যাবে ভেবেছ? তবে আমি সন্তান সম্ভবা, মহারাজের সন্তান আমার গর্ভে। এই দেশের রাজসিংহাসনের ভাবী উত্তরাধিকারী সে। আমার সন্তানকে এই দেশের রাজা না করা পর্যন্ত আমার মুক্তি নেই। আর তাকে এই দেশের রাজা হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার। ভানুমতির কথায় চমকে ওঠেন মহামন্ত্রী সুরসেন। এ কি বলছে সে? হোক এই সন্তানের জন্ম মহারাজের ঔরসে, কিন্তু সে তো বৈধ সন্তান নয়। তবে কি করে সে হতে পারে দেশের পরবর্তী নরপতি? দেশবাসীকে এই কথা ভালোভাবে মেনে নেবে, নাকি ভালোভাবে মেনে নেবেন বাকি 2 রানীমা সৌদামিনী?
এ তো মহাপাপ হবে। হেসে ওঠে ভানুমতি। সেটা দেখার দায়িত্ব তোমার মহামন্ত্রী সুরসেন, তোমার, আমার নয়। সংযুক্তাকে যেমন তুমি ওই নরাধম পাষণ্ডর হাত থেকে রক্ষা করার জন্য আমাকে নিয়ে এসেছিলে, ঠিক তেমন এবার আমার হবু সন্তানকেও তোমাকেই রক্ষা করতে হবে। বলো বলো, পারবে না? এ তুমি কি বলছো ভানুমতি? এই যে অসম্ভব। মন্ত্রীর কথায় দ্বিগুণ উৎসাহে চিৎকার করে হেসে ওঠে ভানুমতি। হাসির শব্দ এত তীব্র যে দু হাতে কান ঢেকে মাটিতে বসে পড়ে উজান। ও আর পারছে না, ওর কানের পর্দা এবার ফেটে যাবে। ওর মাথায় হাতুড়ির মতো আঘাত করছে ভানুমতির প্রতিটা শব্দ। ও চায় স্বীকৃতি। পাটরানী সৌদামিনীর আগে পাটরানীর স্বীকৃতি চায় ভানুমতি। এদিকে সেই গৃহে যে আরও একজন উপস্থিত হয়েছে তা আর কেউ লক্ষ্য করেননি, না মহামন্ত্রী সুরসেন, না ভানুমতি। সেই তৃতীয় ব্যক্তিটি ওদের আলোচনা সম্পূর্ণ শোনেন। তারপর ধীর পায়ে হেঁটে বেরিয়ে যান সেই অন্ধকূপ কারাগার থেকে। তিনি একজন মাঝবয়সী মানুষ, কিন্তু তার বাহুতে তখনও অসীম শক্তি। ওনার ভিতর উদগ্র কামনার ছায়া, আর দু চোখে পৈশাচিক নিষ্ঠুরতা। তিনি দেশের সর্বাধিনায়ক রাজা প্রতাপ মল্ল। পরদিন ভোর হওয়ার আগে কয়েকজন পেয়াদা এসে বন্দি করে নিয়ে যায় মহামন্ত্রী সুরসেনকে। ওর চক্রান্তের শাস্তি হিসেবে ওর চোখে ঢেলে দেওয়া হয় গরম গলিত সীসা। চিরতরে ওকে অন্ধ করে দেওয়া হয়, যাতে রাজ সিংহাসনের দিকে আর কোনো দিন চোখ তুলে তাকিয়ে না দেখতে পারেন সুরসেন। আর ভানুমতি, সেই রাতের পর ভানুমতির কি হয়েছিল তার খোঁজ আর কেউ পায়নি। সে যেন কালের বুক থেকে হারিয়ে যায় চিরতরে। শুধু তার থেকে বহু বহু বছর পরেও যদি কোনো বন্দী ওই অন্ধকূপে সাজাপ্রাপ্ত হয়, তারা বলেছে নিশুতি রাতে তারা কোনো এক মহিলার তীব্র হাসির শব্দ শুনেছে, বা কখনো গুমড়ে কান্নার শব্দ, কিন্তু কেউ কোনোদিন তাকে আর চোখে দেখেনি। উজানদা, উজানদা, উজানদা! বলুর ডাকে ধর্মর করে উঠে বসে উজান। ওর দৃষ্টি ঘোলাটে, এক অদ্ভুত শূন্যতায় মোড়া। ভানুমতি কিন্তু আজও তোমার প্রতীক্ষায় আছে উজানদা। ওকে তোমায় ওর প্রাপ্য সম্মান, ওর প্রাপ্য অধিকার দিতেই হবে। আমাকে? হ্যাঁ উজানদা, তোমাকে। আর তাই তোমাকে নিয়ে যাবার জন্যই আমি এসেছি কালের অতল থেকে। এইবারেও যদি তুমি ওকে স্বীকৃতি না দাও, তবে ও নিজেকে পরিণত করবে এক ভয়ঙ্কর প্রেতিনীতে, যে সবকিছু ছাড়খাড় করে দেবে। এই বিনাশ একমাত্র তুমি আটকাতে পারো উজানদা। তোমার এই জন্মের প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে থেকেছি, কিন্তু আর সময় নেই। এবার আমাদের আবার ফিরে যেতে হবে সেইখানে যেখানে তুমি ভানুমতিকে মেরে পুঁতে দিয়েছিলে। আমি? হ্যাঁ, তুমি, অর্থাৎ রাজা প্রতাপ মল্ল। কিন্তু এইসবের আমি কিছু জানি না। বলু, আমি কি করে তোর কথা বিশ্বাস করব বল? তোমার এখনো আমার কথা অবিশ্বাস হচ্ছে? না না, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব বলু? বাগমতী, একমাত্র পবিত্র বাগমতীর জলই পারে তোমাকে তোমার পথ দেখাতে। আর হ্যাঁ, রচনা দিয়ে আর সুমিদিকে সঙ্গে নিতে ভুলো না কিন্তু। ওদের কেন? এখনো বুঝতে পারোনি? ভানুমতি পাটরানী হওয়ার স্বীকৃতি চেয়েছিল তোমার পাটরানী সৌদামিনীর সামনে। সে একই দাবি তার এখনো আছে, আর সেটা তোমাকে পূরণ করতে হবে তোমার দুই সব থেকে কাছের নারীদের সামনে। তবেই ওকে ওটা বিশ্বাস করাতে পারবে। অতএব আর সময় নষ্ট করার মতন সময় আমাদের নেই। যত তাড়াতাড়ি হোক আমাদের এখন ওখানে পৌঁছাতে হবে।
তুমি প্রস্তুত হও উজানদা। আজ তো বৃহস্পতিবার, সামনের শনিবার শ্রাবণী অমাবস্যা, আমাদের পশুপতিনাথ মন্দিরের বিশেষ পুজোর দিন। তোমাকে যা কিছু করতে হবে এই দুদিনের মধ্যেই করতে হবে। আর তোমার যদি এখনো কোনো সন্দেহ থাকে তবে সেটা বলো, এক্ষুনি বলো আমায়। ঘড়িতে প্রায় 8টা। হঠাৎ ঘুমটা ভেঙে যায় রচনার। এমনি দিনে তো ও ভোর 6টার মধ্যে উঠে পড়ে। আসলে আজ যে কি করে এত বেলা অবধি ঘুমিয়ে পড়ল ও বুঝতে পারে না। মোবাইল ফোনের অ্যালার্মটাও শুনতে পায়নি, এতটাই গভীর ঘুমিয়েছিল। মা গতকাল মামার বাড়ি গেছে, দিদিমার শরীরটা একটু খারাপ, সেই কারণে একবার মনে হলো মাকে একটা ফোন করে। এমনিতে তো মাই রোজ ঘুম থেকে ডেকে তোলে। মোবাইলের অ্যালার্ম কোনোদিনই শুনতে পায় না রচনা। আজ মা নেই, তাই ওর ঘুমটাও ভাঙেনি। তাই মাকে ফোন করবে বলেই ফোনটা হাতে তুলে নেয় রচনা, কিন্তু ফোনটা নিয়েই চমকে ওঠে। উজান ফোন করেছিল, 17টা মিসড কল। কি ব্যাপার, সকাল সকাল এতবার ফোন করছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? কাল তো ওই বলু নামের অন্ধ ছেলেটা উজানের সাথে রাতে ছিল। তৎক্ষণাৎ উজানকে ফোন করে রচনা। 2বার রিং হওয়ার সাথে সাথেই ফোনটা ধরে উজান। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলতো? সকালবেলা এতবার ফোন করেছিলিস কেন? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো? কেন, আমার আবার কি হবে? আমি তো দিব্যি আছি, টানা ঘুমিয়ে নিয়েছি, এখন বেশ ফ্রেশ লাগছে আমার উল্টে। মানে তোর কাছে বলু যে রাতে গেছিল বললি? কি বোকা বোকা কথা বলছিস বলতো উজান? হ্যাঁ, বলো আমার কাছে কি করে আসবে? ও তো তোর ফ্ল্যাটে গেল। হ্যাঁ সে তো গেলই, কিন্তু তুই তো রাত্রি 12টার সময় যখন ফোন করলাম তখন বললি বলু তোর ওখানে। তোর মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে উজান। বলু আমার এখানে নয়, বলু তোর ফ্ল্যাটে ছিল। ধর, আমার বাড়ি তো সোদপুরে উজান, তুই কি ভুলে যাচ্ছিস? তার মানে তোর ওখানে বলু যায়নি? কিন্তু তুই তো নিজেই আমাকে ফোনে বললি রে। আমি তোকে রাতে বললাম? পাগল হয়ে গেছিস না কি বলতো তুই? হ্যাঁ, তোর না পুরো মাথাটাই গেছে। আমি তো বলছি আমি কাল শুয়ে পড়েছিলাম 10টা নাগাদ, আর এই উঠলাম। তোর সাথে আমার রাতে আবার কখন কথা হলো? উজান আর কিছু বলে না। ও বুঝতে পারে বলুর সাথে দেখা হওয়ার পর থেকে যা যা ওর জীবনে ঘটে চলেছে তার কোনোটারই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ও পায়নি। কিন্তু ওর এখনো পরিষ্কার মনে আছে রচনা ওকে বলেছিল বলু ওর ওখানে আছে। তাহলে বোধহয় ওরই শুনতে ভুল হয়েছে। শোন না রচনা, কাল আমাদের কাঠমান্ডু যেতে হবে রে, তুই যাবি তো? কাঠমান্ডু মানে তো নেপাল? কালকেই? এভাবে হয় নাকি? বলেনি কখনো, হুট করে বললেই হয় নাকি? না রে, আমাদের যেতেই হবে। আমাদের মানে তুই আর আমি? ভাই, বাড়ি থেকে পারমিশন দেবে না কিন্তু। বিয়ের আগে দুজনে এরকম ভাবে ঘোরাঘুরি একদম নট অ্যালাউড। আমার বাবাকে তো তুই চিনিস সুজান। না না তা নয়, আমি তুই বলু আর সুমিকেও যেতে বলবো। আর ওর সাথে যদি যেতে চায় ওর বয়ফ্রেন্ড রোহিত, আর আমার সাথে আমার এক ভাই যাবে, ওর নাম ঈশান, আমার পিস্তুত ভাই। ও একজন ট্রাভেল এজেন্টও বটে। তুই কি খেপেছিস নাকি? ওই ছেলেটার কথা শুনে তুই তুই এসব করছিস? ও তোকে আবার নতুন কোনো গল্প বানিয়ে বলেছে, তাই না? না রে তা নয়, সত্যি আমাদের যেতে হবে। ওর গল্প আমি নিজেও বিশ্বাস করছিলাম না, কিন্তু কাল রাতে ও আমাকে এমন কিছু বলেছে যেটা থেকে আমার বিশ্বাস হয়েছে ও ঠিকই বলছে। দেখ উজান, আমি এই কদিন আগে মাস দুয়েক হলো নেপাল বেড়াতে গেছিলাম। সেখানে আমি ওই সব কটা জায়গা ঘুরে দেখে এসেছি। আবার এই কদিনের মধ্যে না রে উজান, সম্ভব হবে না, জানিস তো। তুই তো বুঝতেই পারছিস বল, আমার ফাইন্যান্সিয়াল দিকটা তো আর তোর মতো এতটা স্টেবল না। ভাবিস না, খরচ সব আমার, তুই শুধু চল তাহলেই হবে। আমি নিজে আজ কাকুকে বলে ম্যানেজ করছি, ঠিক আছে? ঠিক আছে, যদি মা বাবা আপত্তি না করে তবে আমার যেতে আপত্তি নেই। কিন্তু শোন, আমার যাতায়াতের সব খরচ কিন্তু তোর, পাক্কা? একদম পাক্কা। আমি এক্ষুনি সুমিকে ফোন করেই তোর বাড়িতে যাচ্ছি, গিয়ে কাকুর সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, দেখ যা ভালো বুঝিস কর।
পরদিন রাত 8:30টার ফ্লাইটে ওরা 5 জন কাঠমান্ডু এসে পৌঁছায়। এয়ারপোর্টের থেকে লাগেজ টাগেজ নিয়ে বের হতে আরও ঘণ্টাখানেক। তারপর এক এক করে বের হয়ে আসে রচনা, সুমি, বলু, উজান আর সব শেষে ঈশান। ঈশান ট্রাভেল এজেন্ট হওয়ায় ওর সবটাই চেনা। হোটেল ওই বুক করে রেখেছে। আর রচনা নিজেও 2 মাস আগেই এসেছিল। সেদিক থেকে উজান এই প্রথমবার কাঠমান্ডু এলো। আর তাছাড়া এখন ওর মনের উপর দিয়ে যে ঝড় বইছে তাতে ওর আর কিছু ভালো লাগছে না। ও নিজে বুঝতেও পারছে না শুধুমাত্র বলুর কথায় এখানে এভাবে চলে আসাটা কি ঠিক হলো। কিন্তু এখন আর কিছু করার নেই ওর। যে অজানার পথেও পাড়ি দিয়েছে তার শেষ অবধি ওকে যেতেই হবে, না হলে যে ওর নিস্তার নেই। ভানুমতির প্রেত ওকে শেষ করে দেবে। হোটেল পৌঁছে যে যার নির্দিষ্ট ঘরে বিশ্রাম নিতে চলে যায়। ঠিক হয় আগামীকাল ভোর হওয়ার সাথে সাথে ওরা বেরোবে পশুপতিনাথের মন্দিরের উদ্দেশ্যে। সবাই শুয়ে পড়লে ঈশান বের হয়ে আসে ওদের ঘর থেকে। বলু আর উজান তখন ঘুমিয়ে পড়েছে। উল্টো দিকের রচনা আর সুমির ঘর থেকে তখন নাইট ল্যাম্পের হালকা আলো দেখা যাচ্ছে। এর মানে ওরাও ঘুমিয়ে পড়েছে। ধীর পায়ে ঈশান এগিয়ে যায় ওদের ঘরের দিকে। টেরেসের একদম সাইড থেকে কাঁচের জানলাটা দেখা যাচ্ছে রচনাদের ঘরের। সেই দিকে ধীর পায়ে একদম বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে যায় ঈশান। ও জানে ওর শিকার ঘুমিয়ে আছে ওখানে, শুধু শিকারের উপর ঝাঁপ দিয়ে পড়ার অপেক্ষা। তখন সবে সূর্য উঠেছে। বাঘমতির জলে তার প্রথম কিরণ স্পর্শ করার সাথে সাথেই জলে ডুব দেয় উজান। 1, 2, 3 বাঘমতির জলে স্নান করে উঠে আসেন রাজা প্রতাপ মল্ল। সেখান থেকে পায়ে হেঁটে উনি এসে প্রণাম জানান পশুপতিনাথ শ্রী মন্দিরে। পঞ্চানন শিবের আরাধনা করে নিজেকে পবিত্র করে নেন রাজা, যেমনটা এর আগেও করেছেন। তবে আজ তিনি একা নন, তার সাথে এসেছেন তার রানীও। তারা আর্যঘাটের পাড়ে দাঁড়িয়ে আছেন। এবার তাদের পথ দেখাতে পারে একমাত্র স্বয়ং পশুপতিনাথ। তিনি আর রাজা প্রতাপমল্ল ছাড়া আর কেউ জানে না ভানুমতির জীবন্ত দেহ কোথায় পুঁতে রেখেছিলেন রাজা। সুমি আর রচনা ব্যাপারটার আদ্যপান্ত কিছুই বুঝতে পারেনি। ওরা শুধুমাত্র উজান আর বলুর সাথে রওনা হয়ে আসে কাঠমান্ডুর পথে। পথে আসতে আসতে যেটুকু ওরা বুঝতে পেরেছে তাতে ওদের কাছে ধোঁয়াশাটা বেড়েছে বই কমেনি। আপাতত ওরা শুধু এইটুকুই বুঝেছে, আর কিছু হোক আর না হোক ওদের এই সুযোগে কাঠমান্ডু ঘোরাটা তো হবে। তাই আপাতত দিন 3 ছুটিতে ওরা বেরিয়ে এসেছে উজানের সাথে। আর্যঘাটের ওপরে দাঁড়িয়ে ওরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছিল উজানের দিকে। আর একটা ব্যাপার ওরা লক্ষ্য করেছে, কাঠমান্ডু পৌঁছানোর সাথে সাথেই বলুর হাবভাব অনেকটা পাল্টে গেছে। ও যেন এই জায়গাটা অনেক ভালো করে চেনে। বলুও আর্যঘাটের শেষ ধাপের উপর দাঁড়িয়েছিল। উজান জল থেকে উঠে আসতেই ও হাত বাড়িয়ে দেয় উজানের দিকে। শুধু ওদের সাথে আসেনি ঈশান। পশুপতিনাথ পৌঁছে ও যেন কোথায় চলে গেছে, বলে গেছে কোনো একটা দরকারি কাজে গেছে। রচনা, দেখেছিস? আমার কিন্তু এখনো মনে হচ্ছে ও অন্ধ নয়, ও সামান্য হলেও দেখতে পায়। রচনাও এক দৃষ্টে তাকিয়ে থাকে বলুর দিকে। না রে সুমি, আমার কি মনে হচ্ছে বলতো, ব্যাপারটা না অন্যরকম। যতক্ষণ উজান বাঘমতির বুকে স্নান করতে নেমেছিল ততক্ষণ খুব মন দিয়ে কিছু একটা শুনছিল। কি মনে হয় বলতো, ও না জলের শব্দ শুনতে পায়। জলের শব্দ সে তো আমিও শুনতে পাই, এ আর নতুন কি? মাথা নাড়ে রচনা। সেটা নয়। আরে না, তা নয়। জলের শব্দ তো আমরাও শুনতে পাই, সবাই শুনতে পারে, কিন্তু ও না জলের শব্দ পড়তে পারে, মানে জলকে বুঝতে পারে। ও
উজান যখন স্নান করছিল আমি তখন লক্ষ্য করে দেখেছি ওর মুখের অভিব্যক্তি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছিল। ও বুঝতে পারছিল কখনো ডুব দিল, কখনো ডুব দিয়ে উঠলো, সব কিছু। বলু রচনার কথা শুনে মুচকি হাসছিল। কিরে বলু, আমি ঠিক বলছি তো? দিদি, জানো তো রাজা প্রতাপ মল্ল আমার চোখে গরম সীসা ঢেলে দেওয়ার আগেই আমার হাত পা সব ভেঙে দিয়েছিলেন। আর তারপর ওনার আক্রোশ মিটলে আমার শরীরটাকে রাতের অন্ধকারে ছুঁড়ে ফেলে দেন এই বাগমতির জলে। তখন আমার শরীরে প্রাণ অবশিষ্ট ছিল, তাই এই পবিত্র বাগমতির জলস্পর্শে আমার শরীরে ধীরে ধীরে প্রাণ সঞ্জীবিত হয়। করুণাময় পশুপতিনাথের আশীর্বাদে আমার শরীরের সব যন্ত্রণা দূর হয়। উনি আমায় বাঁচিয়ে রাখেন আজকের দিনটার জন্য। সুমি আর রচনা বিহব্বল হয়ে শুনতে থাকে ওর কথা। রাজা প্রতাপ মল্ল যদি ভানুমতিকে ওই বাগমতির জলে ফেলে দিতেন তবে ও নিজেও উদ্ধার লাভ করে যেতে পারত, কিন্তু সেটা উনি করেননি। ওর শরীরটা এমন কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন যাতে সেটা মুক্তি লাভ করতে পারেনি। সে আজও বেঁচে আছে। উনি শুধু রাজা স্ত্রী হওয়ার স্বীকৃতির অভিলাষ নিয়ে। ওর আশা রাজা প্রতাপ মল্লকে পূর্ণ করতেই হবে, নাহলে যে কিছুতেই মুক্তি হবে না ওর। উজান পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়ে সোজা হাঁটা দেয় পশ্চিম বরাবর। ও কি রাস্তা চেনে? কোথায় যাচ্ছে ও? মন্দির সংলগ্ন দোকানের সারি পার হয়ে ও উঠতে শুরু করে একটা পাহাড়ের খাড়াই ঢাল বরাবর। সুমি আর রচনাও ওর পিছনে আসতে থাকে, কিন্তু কিছু দূর এগিয়ে সুমির হঠাৎ খেয়াল পড়ে বলু কোথায়। ও তো চোখে দেখতে পায় না, এই অবস্থায় ও পাহাড়ের ঢাল বরাবর উঠবে কি করে? পিছন ফিরে তাকাতে গিয়ে শিউরে ওঠে সুমি। পরিষ্কার বলুর গলা, একদম ওর পাশে। দিদি, আর আমার দরকার নেই, আমি আমার কাজ করে দিয়েছি। আমি তবে এবার বিদায় নিল। একটা ঠান্ডা শীতল হাওয়া সুমি আর রচনাকে ঘিরে কয়েকটা চক্কর দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। ওর কাজ শেষ, এবার ওকে ফিরে যেতে হবে ও যেখান থেকে এসেছিল সেখানে। উজান একটা পাথরের ধাপের ওপর বসে গায়ের জোরে সেই পাথরের ঢাকনাটা সরিয়ে ফেলে। একটু নিচে নেমে গিয়ে খুব সাবধানে তুলে নিয়ে আসে একটা নরকঙ্কাল। তার শরীরে মাংসের লেশ মাত্র নেই। ও জানে এই সেই ভানুমতির কঙ্কাল, যাকে ওর নির্দেশে রক্তখেকো জোঁকের মধ্যে ফেলে দিয়েছিল ওর প্রহরীরা। আর সেই মৃত্যুতে শুধু ভানুমতির প্রাণটাই মারা যায়, কিন্তু আত্মাটা মরে না। সে স্বীকৃতি পাওয়ার আশায় এখানেই রয়ে যায়। উজান সেই নরকঙ্কালের কপালে পরিয়ে দেয় মন্দির থেকে আনা ঈষৎ তামাটে খয়েরি রঙের সিঁদুর। যে স্বীকৃতির জন্য এত হাজার বছর প্রতীক্ষা করেছে ভানুমতি, সেই স্বীকৃতি সে অবশেষে পায় রাজা প্রতাপ মল্লর থেকে। ওনার বৈধ রানী সৌদামিনীর সামনে আর ওর কোনো আক্রোশ নেই, কোনো চাহিদা নেই। এবার শান্তিতে ভানুমতি যেতে পারবে এই পৃথিবী ছেড়ে। উজানের হাতে ধরে থাকা সেই নরকঙ্কাল দেখতে দেখতে মিলিয়ে যায় ভঙ্গুর কিছু সাদা গুঁড়োতে। উজানও অচৈতন্য হয়ে পড়ে যায় পাহাড়ের ঢালে। সুমি আর রচনা ওর দিকে ছুটে এগিয়ে যায়। এই অবস্থায় উজান মানসিক দিক থেকে ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে। অতীতে উজান রাজা প্রতাপ মল্ল ছিলেন কিনা, কিংবা রচনা ও রানী ছিলেন কিনা, সেটা সুমি বা রচনা কেউ জানে না। শুধু এটা জানে এই জন্মে ওরা বন্ধু, আর একজনের বিপদে আরেক বন্ধুকে পাশে থাকতেই হবে। শুধু এখানে তো ওরা কিছু চেনে না, তাই সাথে অন্তত বলু থাকলেও একটা সুবিধা হতো। কিন্তু সে তো আর হবার নেই, সেও চলে গেছে ওর কাজ সম্পাদন করে। ওরা এবার ফিরে আসে এক এক করে অনেকটা পাহাড়ের ঢাল বেয়ে নেমে। ওদের এবার ফিরতে হবে কলকাতায়, তবে আপাতত গন্তব্য হোটেল। কারোরই সেরকম কথা বলতে ইচ্ছা করছিল না, তাই গাড়িতে ফেরার সময় ওরা চুপচাপই ছিল। কয়েক ধাপ নেমে আসার পরপরই একটা শব্দ কানে আসে ওদের, আর ঠিক তখনই চমকে উঠে সুমি রচনার হাতটা খামচে ধরে। আমায় ডুবাইলি রে, আমায়
ভাসাইলি রে আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এই গানটা কি সুন্দর গাইছে গায়ক, কিন্তু এই কাঠমান্ডু শহরের প্রান্তে কেউ বাংলা ভাটিয়ালি গান কি করে গাইছে? মনে হচ্ছে পাহাড়ের ধাপটার নিচে কোথাও থেকে গলাটা ভেসে আসছে। গলাটা শুনতে অবিকল বলুর মতো। তার মানে বলু আছে, ওদের সাথেই বলু আছে। শুনছিলেন জন্মান্ধ দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় উজানের চরিত্রে সৌরভ সাহা, বলুর চরিত্রে দীপম ঘোষ, ভানুমতির চরিত্রে অধ্যায় সাহা এবং রচনার চরিত্রে সুপ্রজা। অন্যান্য ভূমিকায় সুমির চরিত্রে বর্ণালী, রাজা প্রতাপ মল্ল এবং রচনার বাবার চরিত্রে প্রভাকর, মহামন্ত্রী সুরসেনের ভূমিকায় দেবাঞ্জন, পাটরানী সৌদামিনীর ভূমিকায় পারমিতা, ঈশানের ভূমিকায় শুভধর, গল্প পাঠে এবং পেয়াদার চরিত্রে আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি এখনও আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি কেন আজকের এই প্রতিটা ক্রেডিট শুনছেন। তাহলে আর দেরি না করে রহস্য উন্মোচন হোক। প্রায় তখন রাত 12:30। রচনা আর সুমির ঘর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। হোটেলের ম্যানেজারকে বলে গাড়ির ব্যবস্থা করাই ছিল। গাড়িটা রওনা দেয় আর্যঘাটের দিকে। আর গাড়িটা রওনা দেওয়ার পরপরই আরও একটা গাড়ি তাকে পিছন থেকে ফলো করতে শুরু করে, যাতে আছে মোট 4 জন মানুষ, ঈশান, উজান আর 2 জন মানুষ, যাদের এই পরিস্থিতিতে ওদের ভীষণ দরকার। সামনের গাড়িটা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ওই গাড়িটা চলতে থাকে। মন্দির চত্বরে গাড়ি পৌঁছলে তার থেকে নেমে আসে একজন মানুষ। সন্তর্পণে এগিয়ে যেতে থাকে ঠিক সেই পথ বরাবর, যে পথ দিয়ে উজান সকালে গিয়েছিল। মোটামুটি 15 মিনিট পর সেই মানুষটা এসে পৌঁছয় সেই পাহাড়ের ঢালটায়, যার উপরে ছিল ভানুমতির জীবন্ত কবরের প্রকোষ্ঠ। আজ শ্রাবণী অমাবস্যা। এখানকার প্রথা মেনে চারপাশে হালকা একটা আলোর বিচ্ছুরণ। তার মাঝেই সেই মানুষটা উঠে চলে পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে। ওকে যে ওর লক্ষ্যে পৌঁছতেই হবে। আর ওকে পিছন থেকে ফলো করে আসে ঈশানরা। কোথায় যাচ্ছে সেই ছায়ামূর্তি, আর কেনই বা যাচ্ছে, কি চায় সে? সেই পাথরের প্রকোষ্ঠে পৌঁছে ভিতরে ঢুকে যায় সেই ছায়ামূর্তি। আর সময় নেই, এক্ষুনি ভয়ানক কিছু ঘটে যাওয়ার আগে ওকে আটকাতেই হবে। ঈশান আর উজান প্রায় দৌড়ে যায় সেদিকে। দুটো জোরালো টর্চের আলো গিয়ে পড়ে নিচের মানুষটার মুখে। রচনার চোখে মুখে তখন গভীর হতাশা, দৃষ্টি শূন্য, ঘোলাটে। উজানের ডাক শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেও ওদের দিকে। ঈশান আর উজান ওকে ধরাধরি করে তুলে নিয়ে আসলে ও প্রায় অচৈতন্য হয়ে পড়ে যায় উজানের হাতে। আর কাকু কাকিমা এগিয়ে আসলে উজান রচনাকে ওনাদের হাতে তুলে দেয়। এবার ফেরার পালা। রানী সৌদামিনীর এখন বিশ্বাস হয়েছে ওই পাথরের গহ্বরে সেই রাজ পরম্পরার প্রতীক হিরে খচিত কোমরবন্ধটা নেই, যেটার আশায় এই এত গল্প মনে মনে বুনেছিল রচনা। এখন ওর সেই পুরনো কাল্পনিক বিশ্বাসটা ভেঙে গেছে। এবার ও নিজের মধ্যে আর রানী সৌদামিনীর অস্তিত্ব উপলব্ধি করবে না। এখন থেকে ও শুধুই রচনা, উজানের রচনা। ওরা প্রায় ভোর রাতে ফিরে আসে হোটেলে। সুমি তৈরি ছিল। রচনাকে ঘুমের ব্যবস্থা করে কাকিমাকে ওর কাছে বসিয়ে ওরা এসে জড়ো হয় উজানদের ঘরে। কাকু ক্ষমা করবেন,
রচনার মধ্যে থেকে এই স্প্লিট পার্সোনালিটির রোগটা তাড়াতে আমাদের এই পুরো নাটকটা করতে হলো। আর এই পুরোটাই ঈশানের কথা মতো করা। ও একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি তোমরা যা করেছো সে তো ওর ভালোর জন্য করেছো। তাই তুমি যখন আমাকে বললে তোমাদের পরিকল্পনার কথা, আমিও আর না করিনি। আসলে কাকু, আপনারা যখন 2 মাস আগে এখানে আসেন তখন রচনা গাইডের কাছে ভানুমতির গল্পটা শুনেছিল, যেটার কোনো বাস্তব ভিত্তি নেই, একেবারে বানানো একটা কথা। সেগুলো গাইডরা বলে বলে পর্যটকদের আনন্দ দেয়, কিন্তু রচনা ওর স্বাভাবিক প্রবৃত্তিতে গল্পটা সত্যি বলে মনে করে নেয় আর নিজেকে রানী সৌদামিনী ভাবতে শুরু করে। আমি ওর আচার ব্যবহারে পরিবর্তন দেখেছিলাম। ও লাইব্রেরি থেকে পুরনো রাজবংশের ইতিহাসের বই তুলে পড়তে শুরু করে, আর ক্রমে ওর মনে সেই সব বিশ্বাস আরও বদ্ধমূল হতে শুরু করে। আমি সব ব্যাপারটা ঈশানকে জানালে ও বলেছিল রচনার চিকিৎসা করতে গেলে আমাদের এইখানে আসতেই হবে। আর দিন হিসেবে আমরা বেছে নিই এই শ্রাবণী অমাবস্যার দিন, কারণ গল্পে এই দিনটার কথাই বলা হয়েছিল। তারপর ওই সব ব্যবস্থা করে। ভালো করেছো বাবা, তোমরা যেটা ভালো মনে করেছো সেটাই করেছো। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম না। আমি জানি কাকু আপনার প্রশ্নটা কি। বলু, এদিকে আয়। ঈশানের ডাক শুনে বলু এসে ঘরে ঢোকে। এই যে কাকু, আপনাদের বলু। এর নাম সঞ্জীব মজুমদার, এখনো পড়াশোনা করছে, ফিজিক্স অনার্স, আর কলকাতায় বাংলা ব্যান্ডের একটা দলের লিড ভোকালিস্ট। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বলু ওরফে সঞ্জীব ঘরে ঢুকতেই সবাই হেসে ওকে জড়িয়ে ধরে। সত্যি অসাধারণ অভিনয় করেছেও। সত্যি বলতে কি, ওই তো পুরো ঘটনাটার সূত্রধার। ও না থাকলে তো কিছুই সম্ভব হতো না।